আমি সুমন আছি আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন বাংলা অ্যানিমেটেড হরর স্টোরিজের ২৬ নম্বর এপিসোড। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা বা আপনার শোনা সেরা ভৌতিক গল্প পাঠাতে পারেন বাংলা অ্যানিমেটেড হরর stories@gmail.com এই ইমেলে। অবশ্যই বাংলায় লিখবেন। আপনার গল্প নির্বাচিত হলে আমরা সেটি আমাদের এপিসোডে তুলে ধরব। সুমন ভাই, আমি সাফিন, বাংলাদেশের ঢাকা থেকে। প্রায় ২ বছর ধরে শুনছি, তবে কখনো ঘটনা পাঠানোর সাহস হয়নি। আজ মনে বড় সাহস আর হাতে কিছুটা সময় নিয়ে লিখতে বসেছি। আমি প্রথম কোনো ঘটনা পাঠাচ্ছি, তাই লেখার মধ্যে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখো। আমরা তখন টিনের জালার বাড়িতে থাকি এবং আমাদের বাড়িতে আমি, মা, বাবা আর আমার দিদা থাকেন। আমাদের বাড়ির বাইরে বাথরুম আর তার পাশে ২টো নারকেল গাছ। আমার যখন ১০ বছর বয়স, তখন সিদ্ধান্ত নেওয়া হলো গাছ দুটো কাটা হবে, কারণ এখন আরও জায়গার প্রয়োজন। আমার বাবা ঠিক করল যে ২-১ দিনের মধ্যে গাছটা কাটা হবে। এই খবরটা মোটামুটি আমাদের আশেপাশের প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে পড়ে। আরেকটা কথা বলে রাখা ভালো যে এই গাছগুলো আমার বাবার দাদার, অর্থাৎ বেশ পুরনো। তো যেদিন ঠিক হয় গাছ কাটা হবে, ওই দিনের পরদিন আমাদের বাসায় একজন প্রতিবেশী আসেন, যিনি সম্পর্কে আমার দিদার মতন হন এবং তাদের বাসার মেন গেট থেকে আমাদের বাসার মেন গেট মুখোমুখি। তিনি এসেই রীতিমতো কাঁদতে কাঁদতে আমার মাকে বললেন, তোরা ওই গাছ দুটো কাটিস না, ওরা তোর ছেলেকে মেরে ফেলবে। আমার মা ভয় পেয়ে জিজ্ঞাসা করে, কারা? আপনি কার কথা বলছেন? তিনি তখন বলতে শুরু করেন, তার ছেলের অর্থাৎ প্রতিবেশী দিদার ছেলে গতকাল রাত 2:30 নাগাদ ঘুম ভেঙে যায়। সিগারেট খাবে ভেবে মেন গেট খুলতেই সে যে দৃশ্য দেখে তা হয়তো কখনো সে ভুলতে পারবে না। সে দেখল 7 ফুট লম্বা সাদা আলখাল্লার মতো পোশাক পরা একজন ব্যক্তি দাঁড়িয়ে এক দৃষ্টিতে নারকেল গাছ দুটোর দিকে তাকিয়ে আছে এবং বিড়বিড় করে বলছে, এই গাছ কাটা হলে সবাই মরবে। এই দেখে তার ছেলে নাকি অজ্ঞান হয়ে যায়। এই কথা শোনার সাথে সাথেই উনি আমার মায়ের কাছে দৌড়ে আসেন বলার জন্য। মা সেই রাতে আবার একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন যে আমি যখন ছোট, তখন অনেকটা অস্বাভাবিক লম্বা কেউ আমাকে কোলে করে মায়ের কাছ থেকে নিয়ে যাচ্ছে। মাও তার পিছন পিছন গিয়ে দেখল আমার চেহারাটা ফুটফুটে একটা মেয়ের চেহারায় পরিণত হলো এবং যে আমাকে কোলে করে নিয়ে যাচ্ছিল সে হঠাৎ 5টা আঙুলের নখ দিয়ে আমার মুখটা এবড়ো খেবড়ো রক্তাক্ত করে দিল। ভয়ে তার পুরো শরীর কানা দেয়। তাই পরদিন সে এই কথাটা এবং গতকাল সকালের প্রতিবেশী দিদার কথাটা আমার দিদাকে বলতেই দিদার মুখ চোখ কেমন যেন শুকিয়ে গেল, যেন কোনো ভয়ে তার ভিতরে বহু বছর ধরে চাপা ছিল তা আবার জাগ্রত হয়েছে। আর এদিকে আমি রীতিমতো জেদ ধরে বসলাম যে দিদার কাছে গল্পটা শুনতেই হবে। তখন দিদা বাধ্য হয়ে আমাকে আর মাকে বলা শুরু করলো। ঘটনাটির সূত্রপাত হয় আমার বাবার দাদার থেকে, যার নাম ছিল রহমত। দাদা বলতে এখানে দাদু। জানা যায় তিনি নাকি জিন পালতেন। তার সব জিন ভালো ছিল না, কিছু খারাপ জিনও ছিল। তার একজন কন্যা সন্তান থাকলেও কোনো ছেলে সন্তান ছিল না, তাই তিনি জিনকে দিয়ে তার একজন ছেলে সন্তান চেয়েছিলেন। কিন্তু তিনি যেই জিনকে বলেছিলেন ছেলের জন্য, সে ছিল একটা খারাপ জিন। তাই সেই জিনটি ছেলের পরিবর্তে কন্যা সন্তানকে চায়। এই অভিশাপটা বংশ পরম্পরায় রয়ে যায়। তাই আমাদের পরিবারে কোনো কন্যা সন্তান জন্ম নেয়নি কখনোই। বলা শেষ করে দিদা বলল যে ওদের আশ্রয় নষ্ট করার জন্য ওরা এখন আমাকে মারতে চাইছে। এটা শুনে আমার মা তো পুরোপুরি অবাক। মা বাবাকে বলে গাছ কাটতে নিষেধ করতে, কিন্তু বাবা এসব কথায় বিশ্বাস করে না, তাই বাবা এড়িয়ে যায়। এবার গাছ কাটার দিন হঠাৎ বাবা জানতে পারেন যিনি গাছ কাটতে আসবেন তিনি নাকি ভীষণভাবে অ্যাক্সিডেন্ট করেছেন। তাই তার লাশটা আমাদের বাসায় আনার পর আমরা সবাই দেখতে চাই। আমাকে বাবা দেখতে দিল না, ভয় পাবো বলে। মাকেও বারণ করেছিল, তবে মা দেখতে চায়। মা চেহারাটা দেখতেই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতেই আমার বাবা যখন জিজ্ঞাসা করল কি হলো, এত ভয় পাবে তাহলে দেখতে গেলে কেন, তখন মা বলিল ওনাকে ওরাই মেরেছে। বাবা কিছুটা ঘাবড়ে গেল এবং মা পরে দিদাকে বলেছিল যে স্বপ্নে তিনি যেভাবে ওই মেয়েটার মুখ এবড়ো খেবড়ো রক্তাক্ত দেখে, ওনার মুখটাও যার গাছ কাটার কথা ছিল ওরকমই হয়ে গেছিল। ওই দিন থেকে আমার গায়ে 103 জ্বর। বাবাও এবার পরিস্থিতি দেখে সবটা বিশ্বাস করতে বাধ্য হলেন। 2 দিন বাদে তিনি এক কবিরাজকে ডেকে জায়গাটায় কিছু তাবিজ লাগিয়ে কিছু পেরেক পুঁতে দেন গাছের গোড়ায়। এরপর থেকে আমরা আর কোনো সমস্যায় পড়িনি। এখন আমরা ব্যক্তিগত কারণে ওখানে থাকি না, তবে আমার মা এখনও ওই ভয়ানক অভিজ্ঞতা ভুলতে পারেননি। যেভাবে ঘটনাটা ঘটেছিল সেভাবেই তুলে ধরলাম। জানি না কতটা বোঝাতে পেরেছি। ঘটনা ভালো লাগলে পড়ে শুনিও, আর শোনানো হলে কত নম্বর এপিসোডে শোনানো হবে আমাকে জানিও। তোমার পরিবার এবং চ্যানেলের মঙ্গল কামনা করি। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গপু।
ধরোর এই ঘটনাটার মধ্যে আমি অ্যাকচুয়ালি দুটো দিক পেলাম। এক নম্বর হচ্ছে আগেকার দিনের এবং এখনও পর্যন্ত যে ট্যাবুটা চলে আসছে, যে ঘৃণ্য অপরাধ চলে আসছে, যে আমাদের ছেলে চাই ছেলে চাই ছেলে চাই, এই একটা বিষয় এখানে প্রকাশ পেল। এবং 2 নম্বর বিষয় যেটা প্রকাশ পেল, যে কত পুরনো ইতিহাস পরিবারের সাথে থাকে, কুলের সাথে থাকে, এবং সেই ইতিহাস কখন যে মাথাচাড়া দিয়ে বসে এবং কখন যে সেই ইতিহাস আজকের জন্য ভয়াবহ হয়ে ওঠে আমরা জানি না। আপনাদের ফ্যামিলিতে কি এমন কোনো ইতিহাস আছে? যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে মেল করবেন banglaanimatedhorrorstories@gmail.com অথবা ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠাবেন। ঘটনার সমস্ত লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদের খুঁজে পাওয়া খুবই সহজ। চলে যাচ্ছি আজকের পরবর্তী ঘটনায়। আজ আপনারা শুনবেন সুকান্ত মাইতির একটি বড় ঘটনা। আজকের এপিসোড মিস করবেন না। আমরা এখন আপনাদের জন্য বড় বড় এপিসোড আনছি। লাস্ট এপিসোডও আপনাদের খুব ভালো লেগেছে, আমি যা কমেন্ট দেখে বুঝলাম। আজকের এপিসোডও আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রথম ঘটনাটা একটা পরিবারের ইতিহাস এবং তার অভিশাপ নিয়েছিল। এবার চলে যাচ্ছি আজকের আমাদের পরবর্তী দ্বিতীয় ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গপু। হ্যালো সুমন ভাই, আমি শ্রেয়া, বাঁকুড়া জেলার বড়জোড়া থেকে লিখছি। কেমন আছো জানতে চাইলাম না, কারণ আশা করি সকলের আশীর্বাদ এবং ভালোবাসায় তুমি, প্রিয়াঙ্কাদি এবং আমাদের পরিবারের সবাই খুব ভালো আছো। তোমার মোটিভেশনাল ভিডিও দেখেই প্রথম তোমাকে চেনা, তারপর আশা। এখন আমি পরিবারের নিয়মিত শ্রোতা। রাতে ভয়ে গল্প শুনতে পারি না ভুলে দিনের বেলায় শোনা আমার আর আমার মায়ের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। তাই আজ সাহস করে আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা লিখতে শুরু করলাম। আশা করছি তোমার কণ্ঠে শুনতে পাবো। ঘটনাটি একটু বড় হতে পারে, তাই আগেই ক্ষমা চাইছি। আমার মামাবাড়ি দুর্গাপুরে। ঘটনাটি মামাবাড়ির পাশের বাড়ির। বোঝার সুবিধার জন্য আমি মামা মাম বলেই সম্বোধন করছি। মামা এবং মামের লাভ ম্যারেজ ছিল, তবে মামের যেহেতু বাপের বাড়ি মামাবাড়ির কয়েকটা ঘর পরই ছিল, তাই মা, মাসি আর দিদার সঙ্গে তার সম্পর্ক খুব ভালো ছিল। বিয়ের পর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। মামাবাড়ির লোকজনের সঙ্গেও ভালো সম্পর্ক তৈরি হয়। তবে বলে রাখা ভালো, লাভ ম্যারেজ হলেও মামার চরিত্র খুব একটা ভালো ছিল না। মামা পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং তার সঙ্গে কাজ করা অনেক মহিলার সাথেই তিনি সম্পর্কে জড়িয়ে পড়তেন। অন্যদিকে মামি ছিলেন খুবই ভালো মানুষ, সবার সঙ্গে মিশতেন, গল্প করতেন, কিন্তু মামা সেটা ভালো চোখে দেখতেন না। ধীরে ধীরে মামা মামিকে সন্দেহ করতে শুরু করেন। সন্দেহের মাত্রা বাড়তে থাকে এবং সুন্দর সম্পর্কের মাঝে ঝগড়া শুরু হয়। কয়েক বছর পর তাদের একটি মেয়েই হয়। মামি যেহেতু মা এবং মাসিদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতেন, তাই তাদের মেয়েটিও প্রায় মামাবাড়িতেই থাকত। দিন যত যেতে থাকে ঝগড়ার মাত্রাও ততই বাড়তে থাকে। হঠাৎ একদিন তাদের মধ্যে ভয়ঙ্কর ঝগড়া শুরু হয়। তখন মেয়েটির বয়স ছিল প্রায় 5 বছর। দিনটি ছিল 23শে জানুয়ারি। পাড়ার ছেলেরা ক্লাবের কাজে ব্যস্ত ছিল আর মহিলারা নিজেদের কাজে। তাদের ঝগড়া অনেকেই শুনেছিল, কিন্তু যেহেতু এটা প্রায় রোজগারের ঘটনা, তাই কেউ আর থামাতে যায়নি। হঠাৎ দেখা যায় তাদের ঘর থেকে ধোঁয়া উঠছে। প্রথমে কেউ খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু মামির চিৎকার করতেই সবাই দৌড়ে যায়। গিয়ে দেখে মামা মামিকে একটা ঘরের মধ্যে বন্ধ করে বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। সবাই মামিকে বের করার সময় মামির শরীর প্রায় 70% পুড়ে গেছে। ঠোঁট পুড়ে গেছে, গালের চামড়া ঝলসে গিয়ে মাংস ঝুলছিল, দাঁতের মাড়ি গলে গিয়ে দাঁত বাইরে বেরিয়ে এসেছিল। দৃশ্যটা ছিল ভয়ঙ্কর। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দিন দিন মামির অবস্থার অবনতি হলেও বাঁচার ইচ্ছা ছিল প্রবল। যেই দেখতে যেত তাকে জিজ্ঞাসা করত, আমাকে দেখতে খুব খারাপ লাগছে তাই না? আচ্ছা আমি বাঁচব তো? এমনকি আমার মাকে একদিন বলেছিল, আমার মেয়েটাকে দেখিস। এইভাবে 5 দিন পর মামি মারা যান। শ্রাদ্ধ এবং শান্তির কাজ ঠিকভাবেই সম্পন্ন হয়। মামা দুর্ঘটনা বলে চালিয়ে দিয়ে পুলিশের হাত থেকে বেঁচে যায়। কিন্তু আসল ঘটনা শুরু হয় তারপর থেকে। ছোট থেকেই মেয়েটি মা এবং মাসিদের কাছে আসত, তাই মা মারা যাওয়ার পর সে বেশিরভাগ সময় মামা বাড়িতেই থাকত। মৃত্যুর আগে মা বলে গিয়েছিল তার মেয়েকে দেখার কথা, তাই মা আর সেই বাচ্চাটিকে সবাই নিজের মেয়ের মতো ভালোবাসত। দিনের বেলায় সব স্বাভাবিক থাকলেও রাতে একটা অদ্ভুত ব্যাপার ঘটত। বাচ্চাটি যখন মায়ের কাছে আসত, কেউ না কেউ তার সঙ্গে যেত, কিন্তু যেই তার সঙ্গে থাকত সে স্পষ্ট অনুভব করত তার সঙ্গে কেউ একজন আছে, অদৃশ্য কেউ। ঘরের ভেতর ঢুকলেই সে অনুভূতি চলে যেত। আবার রাতে যখন বাচ্চাটাকে বাড়ি ফিরিয়ে দিয়ে যাওয়া হতো,
আবার একই অনুভূতি ফিরে আসত। কিন্তু বাড়ির ভিতরে ঢুকতেই সব শেষ। এমনকি একদিন মামার এক ভাই মামিকে দেখতেও পেয়েছিল। দেখে সে চিৎকার করতে শুরু করে। তবুও কোনোদিন কোনো ক্ষতি করেনি সে অদৃশ্য সত্তা, শুধু নিজের মেয়ের খেয়াল রাখত। একদিন বাচ্চাটি মাসির কাছে এসে দেরি করে ফেলে। তখন বাড়িতে মা এবং দাদু ছিলেন না, ছিলেন দুই মাসি আর দিদা। হঠাৎ দরজায় জোরে ধাক্কার আওয়াজ শোনা যায়। সবাই বুঝতে পারে কে এসেছে দরজায়। ভয় পেলেও সাহস করে জিজ্ঞাসা করে, কে? কোনো উত্তর না দিয়ে ধাক্কা চলতেই থাকে। মাসি মাকে ফোন করে সবটা বলে। মা তখন বলেন, আবার আওয়াজ হলে বলিস, আর এইভাবে ভয় দেখালে কিন্তু আমরা আর তোর মেয়েকে ভালোবাসবো না, আমাদের কাছে রাখবো না। এই কথা বলার পর আর কোনো আওয়াজ হয়নি। এরপর থেকে আর কেউ কিছু অনুভব করেনি, কিন্তু অলৌকিক ঘটনা শুরু হয় মামার সঙ্গে। রাতে শুতে গেলে মামা অনুভব করত খাটে সে একা নয়। খেতে বসলে খাবারের মধ্যে বালি পেত। ঘরে তার উপস্থিতি সবাই টের পেত। অবশেষে মাত্রা এতটাই বেড়ে যায় যে মামাই ঘরবাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে যায়। শোনা যায় সে আবার বিয়ে করেছে, কিন্তু তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ছিল ঘটনা। বাচ্চাটা এখন বড় হয়ে গেছে, তার বিয়েও হয়েছে এবং একটা মেয়েও আছে। ভালো লাগলে অবশ্যই তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠে ঘটনাটি পড়ে শুনিও। আমার কাছে আরও ঘটনা আছে, যদি এটা সিলেক্ট হয় তাহলে আবারও লিখতে সাহস পাবো। প্রথমবার লিখেছি, ভুল হলে ক্ষমা করো। আমার প্রণাম নিও। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত। থু। প্রণাম নিও দাদা, আমি সুলগ্না। আমি বনগার একটা গ্রামে থাকি। অনেক দিন ধরেই একটা ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছি, যেটা আজ তোমার আর আমাদের পরিবারের সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। পরিবার এবং তোমার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমার ঘটনা শুরু করছি। এই ঘটনাটি আমার সঙ্গে শুরু হয় আজ থেকে ঠিক 8 মাস আগে, অর্থাৎ জুন মাসে। তখন আমার এইচএসের রেজাল্ট বেরিয়েছে। হঠাৎ একদিন প্রচণ্ড পেটের যন্ত্রণা শুরু হয়, যা আর সহ্য করতে পারছিলাম না। মা বাবা আমাকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু কিছু কারণবশত হাসপাতালটার নাম আমি উল্লেখ করলাম না। সেদিন সন্ধ্যার দিকে আমি হাসপাতালে ভর্তি হই। আর এটি হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। যে ওয়ার্ডে আমি ভর্তি হই সেটা মোটামুটি ভর্তি ওয়ার্ড ছিল। আমার বেডটা ছিল একেবারে কোনায়, যার ঠিক পাশেই ছিল একটা মাঠ। আর আমার বেডের পাশে একটা জানলা ছিল। পরের দিন রিপোর্ট আসবে, এই চিন্তায় কিছুটা ভয় আর দুশ্চিন্তা হচ্ছিল। এই দুশ্চিন্তা করতে করতে আমি কখন যে ঘুমিয়ে পড়লাম তার খেয়াল নেই। পরদিন খুব ভোরে আমার ঘুম ভাঙে। আমার পাশের বেডে একজন মধ্যবয়সী মহিলা ভর্তি ছিলেন, যিনি বিষ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন, কিন্তু কোনোভাবে উনি বেঁচে যান। সেদিন আমার রিপোর্ট আসে, আমার অ্যাপেন্ডিক্স হয়েছে, খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে। সব প্রস্তুতি চলছিল। যখন আমাকে অবশ করার জন্য ইনজেকশন দেওয়া হচ্ছিল, তখন পাশের বেডের মহিলাটি হঠাৎ করে বলে ওঠেন, তুই যেইখানে যাবি আমায় সঙ্গে করে নিয়ে যাস, তোকে আমার খুব পছন্দ হয়েছে। আমি খানিকটা অবাক হই, তবু ভাবলাম হয়তো শরীর খারাপ ভুলভাল বকছে, কারণ ততক্ষণে আমার সঙ্গে তার একটাও কথা হয়নি। আমাকে ওটিতে নিয়ে যাওয়া হয়, অপারেশন হয়, তারপর আমার বেডে ফিরিয়ে দেওয়া হয়। তখন লক্ষ্য করলাম সেই মহিলাটি আর নেই। ভাবলাম হয়তো ছুটি হয়ে গেছে। এদিকে আমার অবশ ভাব কাটতে শুরু করেছে, যন্ত্রণা বাড়ছে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। বাবা মা সবাই চলে গেছে। ওয়ার্ডে আমি আর কয়েকজন মহিলা রয়েছি। সেদিন আর কিছু খাইনি, ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু যন্ত্রণায় পারছিলাম না। রাত তখন আনুমানিক ওই 12টা সাড়ে 12টা। খুব যন্ত্রণা হচ্ছিল। আমি কাঁদছিলাম, কোঁকড়ে উঠছিলাম। ঠিক তখনই সেই মহিলার আগমন ঘটল। তিনি এসে তার বেডে বসে আমার দিকে তাকিয়ে বললেন, কিরে, খুব কষ্ট হচ্ছে তাই না? আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? এত রাতে ফিরলেন যে? তিনি বললেন, ও তুই বুঝবি না, আমার এই ঘরে ভালো লাগে না, তাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। আমি আর কিছু বলিনি। তিনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, খুব কষ্ট হচ্ছে রে, আমি মনে হয় আর ঘরে ফিরতে পারবো না। আমি বললাম, না, সব ঠিক হয়ে যাবে। আপনি এমনটা কেন করলেন? তিনি বললেন, এসব অনেক বড় ঘটনা রে মা, এর জন্য আমার স্বামী দায়ী। আমি জিজ্ঞাসা করলাম, মানে? তিনি চুপ করে গেলেন। কিছুক্ষণ আমরা দুজনেই চুপ করে রইলাম। হঠাৎ করে তিনি বলে উঠলেন,
তুই যাবি আমার সঙ্গে? আমি বললাম, আমি তো আপনাকে চিনি না, আপনার সঙ্গে কিভাবে যাব? তিনি বললেন, সুস্থ হ, তারপর আমি তোকে নিয়ে যাব, আমার তোকে খুব পছন্দ হয়েছে। এই কথা বলেই তিনি চুপ করে গেলেন। আমিও মুখ ঘুরিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। অনেকক্ষণ পর আমার ঘুম ভাঙে। তাকিয়ে দেখি তিনি আর নেই। ভাবলাম হয়তো আবার কোথাও গেছেন। এরপর আর ঘুম আসেনি, পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। একজন আয়াকে ডাকলাম, তিনি ঘুমিয়ে পড়েছিলেন। ডাকতেই চলে এলেন, পা মালিশ করতে লাগলেন। আস্তে আস্তে সবাই জেগে উঠল। তখন সবাই বলাবলি করছিল, এই ওনার পরিবারের কেউ আসেনি কেন? রাজনা আন্টি বললেন, না না, এখনও মর্গেই আছে, কেই বা আসবে। এ কথা শুনে আমি জিজ্ঞাসা করলাম, কার কি হয়েছে গো? উনি বললেন, আরে বলো না মা, তোমার পাশের বেদের যে মহিলা ছিলেন তিনি কাল দুপুর 1টা নাগাদ মারা গেছেন। আমি অবাক হয়ে যাই, আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। রাতে আমি কার সঙ্গে কথা বললাম? আমি সবটা ওদের জানাই। ওরাও ভীষণ ভয় পায়। আমি নিজেকে বোঝাতে চেষ্টা করি যে সবটা হয়তো স্বপ্ন ছিল। 5 দিন পর আমার ছুটি হয়। বাড়ি ফেরার পর শুরু হয় আরেক অধ্যায়। একদিন বাথরুমে মুখ ধুতে গিয়ে ভিতর থেকে দরজাটা লক করলাম। কিছুক্ষণ পর খুলে দেখি দরজাটা বাইরে থেকেও লক। অনেক ডাকাডাকি করলাম, চিৎকার চেঁচামেচি করার পর মা এসে দরজা খুললেন। আর মাকে খুব বকাবকি করলাম। সবাই বলল যে কেউ দরজা বন্ধ করেনি। তো ছোট বোন আছে ভেবেছিলাম হয়তো ছোট বোন করেছে, কিন্তু ও সত্যিই করেনি। এরপর একদিন ছাদে গিয়ে দেখি আমার গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে, অথচ গাছের গোড়ায় জল আছে। রোজই গাছকে জল দেওয়া হয়। সেদিন প্রচণ্ড রোদ ছিল। সন্ধ্যার দিকে কারেন্ট চলে যায়, আকাশ মেঘে ঢেকে যায়। তারপর প্রবল বৃষ্টি শুরু হয়। জানালা দিকে বাইরে তাকিয়ে দেখি বৃষ্টির মধ্যে সেই মহিলার মুখ আমার দিকে হাত বাড়িয়ে ডাকছে। আমি সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়ে মা করে চিৎকার করে উঠি। এরপর থেকে বাড়িতে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। ছাদে ভারী পায়ের শব্দ, রাতে কান্না, বিড়াল মারা যাওয়া, ফুল গাছ শুকিয়ে যাওয়া, কাঁচের জিনিস ভেঙে যাওয়া, চোখের সামনে জিনিস হারিয়ে যাওয়া, বিভিন্ন রকম। বাড়ির মধ্যে একটা পচা গন্ধ থাকতো সব সময়। আর আমার শরীরটা ক্রমাগত খারাপ হতে শুরু করে। আর যখনই আমি ঘুম থেকে উঠতাম প্রায়ই আমার সারা শরীরে প্রচুর আঁচড়ের দাগ দেখতে পেতাম। তো একদিন রাতে বাবা আড্ডা দিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে কালভার্টের কাছে একজন অচেনা মহিলা বাবার পাশে এসে বাবাকে বলে যে, তোর মেয়েটাকে আমায় দিবি, ওকে আমার খুব পছন্দ। তো বাবা ভেবেছে হয়তো বিয়ের সম্বন্ধ। বাবা হেসে বললেন যে এখন না, ওর পড়াশোনাটা শেষ হোক আগে। হঠাৎ করে কালভার্টের ওখানে বসে থাকা এক ভদ্রলোক বাবাকে বলেন, মানে বাবা চেনা আর কি সেজে, কি গো, কার সাথে কথা হলো? বাবা দেখে তিনি যে মহিলাকে দেখেছিলেন সেখানেও মহিলা নেই, শুধু ওই ভদ্রলোক, আমাদের পাড়ার ভদ্রলোক, কালভার্টের সাইডে দাঁড়িয়ে বা বসে আছেন আর কি। তো বাবা খুব অবাক হয়ে যান এই ঘটনা যাতে, এবং সব কিছু বিচার করে আমার কাছ থেকে ঘটনা শুনে বাবা একজন তান্ত্রিককে ডাকেন। সে এসে বিভিন্ন রিচুয়ালস করে। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এই ছিল আমার ঘটনা দাদা। যদি ঘটনাটি সিলেক্ট হয় পরের ঘটনাগুলিও পাঠাবো। পরিবারকে অনেক ভালোবাসা, তোমাকেও। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত। উইথ গো। এই ঘটনাটা পড়তে গিয়ে আমার সারা গায়ে কাঁটা দিয়েছিল আর কি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান, এবং আপনারা এরকম ঘটনা আরও পাঠান আমাদেরকে। আমি চলে যাব আজকের আমাদের পরবর্তী এবং শেষ ঘটনায়, সুকান্তদার ঘটনা। আপনাদের সকলের খুব প্রিয় সুকান্ত মাইতি, তিনি আমাদের একটা বড় লম্বা ঘটনা পাঠিয়েছেন। সেই ঘটনাটার এক্সপিরিয়েন্স এখন আপনারা পাবেন আমাদের এই। তার আগে বলে দিই, কখনই থা ভয়েস শ্রোতাদেরকে বলে না ঘটনাকে সত্য বলে বিশ্বাস করতে হবে। ঘটনা বিশ্বাস করবেন কি করবেন না সেটা পুরোটাই নির্ভর করছে শ্রোতাদের ওপর। চলুন চলে যাওয়া যাক আজকের ঘটনায়। আশা করছি লাইক করে ফেলেছেন, কমেন্ট করে ফেলেছেন এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন আমাদের চ্যানেলটা। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় ভয়ের পোর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টায় স্পটিফাইতে এপিসোড আসতে থাকে। চলুন আজকের শেষ ঘটনা পড়া যাক। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত। ঘটনার নাম বন ভূত। লিখছেন সুকান্ত মাইতি। আসসালামু আলাইকুম সুমন ভাই, তানবীর ভাই এবং সমগ্র টিম, এবং শ্রোতা বন্ধুদের ভালোবাসা এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমি সুকান্ত মাইতি পূর্ব মেদিনীপুরের এগরা থেকে আজ আবারও হাজির হলাম। তবে ঘটনায় যাওয়ার আগে রিলেশনশিপ অ্যান্টামের সাফল্যের জন্য শুভেচ্ছা জানাই, এবং সেই সঙ্গে আমার পাঠানো মানুষ খেকো ডাইনি ঘটনাটিকে এত জীবন্ত করে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।
চলো আর কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। থ্যাংক ইউ সুকান্তদা, সবসময় আমাদের সাথে পাশে এভাবে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালোবাসা। অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি, দেখা হলে আরও বেশি ভালো লাগবে এরপর। এবং আশা করছি তোমার পরিবারের সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো এবং প্রত্যেকেই আনন্দে আছো, ভালোভাবে আছো, একসাথে আছো। শুরু করছি আজকে তোমার পাঠানো ঘটনা। শুভ্রমান্না আমাদের কোম্পানির একজন বিশ্বস্ত ড্রাইভার। ঘটনাটি ওনার জীবনের এক কালো অধ্যায়। উনি জানেন আমি বিভিন্ন জায়গা থেকে ঘটনা সংগ্রহ করে লিখে শেয়ার করি। একদিন কথায় কথায় ওনার কাছ থেকে এই ঘটনার বিষয় শুনে আবদার করি ঘটনাটা শোনাতে। সুব্রমণ্যা মান্না কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করেন, আজ যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। এমন এক ঘটনা যেটা মনে পড়লেই আজও আমার শরীর ঠান্ডা হয়ে আসে, বুকের ভেতর কেমন যেন গড়ে ওঠে। সালটা ছিল 2008। আমি তখন একজন বাস ড্রাইভার। প্রায় 4 বছর ধরে একই বাস চালাচ্ছি। রাস্তা, বাঁক, জঙ্গল সবই আমার খুব চেনা। কিন্তু সেই দিনের পর আমি বুঝেছিলাম কিছু রাস্তা থাকে যেগুলো রাতের গহীনে নিরাপদ নয়। ঘটনাটা বিজয় থেকে শবরীমালা যাবার পথে এক নির্জন জঙ্গলের মাঝে। তখন কার্তিক মাস চলছিল। এই সময় অনেক আয়াপ্পা স্বামী শবরীমালা যাওয়ার জন্য বাস বুক করেন। সেদিনও কয়েকজন আয়াপ্পা স্বামী বাস স্ট্যান্ডে এসে আমাদের বাস বুক করার কথা বলেন। আয়াপ্পা হলেন দক্ষিণ ভারতের, বিশেষ করে কেরালায় এক পূজিত দেবতা, শবরীমালার প্রভু আয়াপ্পা। এই সাধকদেরকে বলা হয় আয়াপ্পা স্বামী। সেই মতো আমাদের মালিকের সঙ্গে কথা বলে জানালেন তারা শবরীমালা যাবেন এবং পথে পথে তীর্থযাত্রাও করবেন। আমাদের মালিক একটু ভেবে বললেন, দেখুন, আমরা আপনাদের একদিকের যাত্রার জন্যই বাস দিতে পারবো, ফেরার সময় পারবো না, কারণ আগেই অনেক বুকিং আছে। কথাটা শুনে আয়াপ্পা স্বামী নিজেদের মধ্যে আলোচনা করলেন। কিছুক্ষণ পর সিদ্ধান্ত হলো যাওয়ার সময় আমাদের বাসে করে যাবেন এবং ফেরার পথে ওনারা ট্রেনে করে ফেরবেন। তো সব ঠিক হয়ে গেল। তারা জানালেন যে 4 দিন পর ওই ভোর 5টার সময় বাস নিয়ে রওনা দিতে হবে। অগ্রিম টাকাও দিয়ে গেলেন। এরপর বাসের মালিক সাহেব আমাকে ডেকে বললেন, সুব্রমণিয়াম, শবরীমালা যাওয়ার ট্রিপ আছে, তুমিই যাও। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। আমার সঙ্গে ক্লিনার হিসেবে যাবে সত্যম। উনার সাহেবের কথা না বললেই নয়, ভীষণ ভালো মানুষ। 4 বছর আগে মাত্র একটা প্রাইভেট বাস দিয়ে ব্যবসা শুরু করেছিলেন। আজ প্রায় 7-8টা বাস রাস্তায় চলছে। আর সত্যম, সে আমাদের প্রথম দিন থেকেই এখানে কাজ করছে। আমাদের দুজনের মধ্যে বন্ধুত্বটা ছিল ভাইয়ের মতন। 4 দিন পর ভোর ঠিক 5টায় আমি আর সত্যম বাস নিয়ে বিজয়ার সেই জায়গায় পৌঁছলাম যেখানে আয়াপ্পা স্বামীরা অপেক্ষা করছিলেন। তখনও আকাশ পুরোপুরি পরিষ্কার হয়নি, চারপাশে কুয়াশা, হালকা একটা ঠান্ডা বাতাস বইছে। একে একে সবাই বাসে উঠলেন। সবাই কালো পোশাক পরে আছে, কপালে বিভূতি, গলায় মালা, এবং সবার মধ্যেই ছিল একটা অদ্ভুত নীরবতা। কেউই বেশি কথা বলছিল না। বাস চলতে শুরু করলো। লম্বা পথ পেরিয়ে রাতভর ড্রাইভ করার পর পরদিন সকাল 7টার দিকে আমরা শবরীমালায় পৌঁছলাম। তখন শীত পড়েছে খুব, চারপাশে ঘন কুয়াশা, হিমেল বাতাস। আমরা দুজনেই মোটা সোয়েটার পরেছিলাম, তাও কাঁপছিলাম। আয়াপ্পা স্বামীরা বাস থেকে নামলেন। নামার সঙ্গে সঙ্গেই বাকি ভাড়ার টাকা আমাদের হাতে তুলে দিলেন। আমি সঙ্গে সঙ্গে ওনার সাহেবকে ফোন করে জানালাম এবং তিনি বললেন যে ঠিক আছে, তোমরা কিছু খেয়ে বিশ্রাম নিয়ে সাবধানে ফেরো। আমরা তখনই ফেরার জন্য রওনা দিতে পারতাম, কিন্তু টানা ড্রাইভ করে শরীর একদম ভেঙে গিয়েছিল। বাসটা একটা পাশে পার্ক করে বন্ধ করলাম। চারপাশে এমন ঠান্ডা যে গাড়ি থেকে নামলেই প্রচণ্ড ঠান্ডা লাগছে। কাছেই একটা জায়গায় আগুন জ্বালিয়ে বসে পড়লাম। একটু বেলা বাড়তে হালকা টিফিনও করলাম। সব ঠিকঠাকই ছিল, যতক্ষণ না সত্যম হঠাৎ করে কপাল চেপে ধরল। আমি উঠে দাঁড়িয়ে ওকে বললাম যে কি হয়েছে, কেমন করছিস কেন? সত্যম ফ্যাকাশে মুখ করে বলল, কিছু না, রাত থেকেই শরীরটা ভালো লাগছে না, গাটা ম্যাচ ম্যাচ করছে, খুব ঠান্ডাও লাগছে। আমি সত্যমের কপালে হাত দিয়ে দেখি ওর শরীরটা অস্বাভাবিক গরম, জ্বর। বাইরে তখন এত ঠান্ডা হাওয়া, অথচ ওর শরীর তখন জ্বলছে। ঠিক তখনই একটা অদ্ভুত বিষয় খেয়াল করলাম। সত্যমের চোখের বৃষ্টি ঠিক নেই, যেন সত্যম আমার দিকে তাকিয়েও আমাকে দেখছে না, আমার ভিতরে তাকিয়ে কিছু একটা ভাবছে। আমি অবাক হয়ে ডাকলাম, সত্যম, কি হয়েছে? এমনভাবে তাকিয়ে আছিস কেন, কিছু বলবি? হঠাৎ করে ও ধীরে ধীরে মাথা তুলে তাকালো আমার দিকে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। এরকম দৃশ্য এর আগে আমি কখনো দেখিনি। সত্যমের চোখের সাদা অংশটা লাল হয়ে গেছে, আর ওর চোখের মণিটা অস্বাভাবিকভাবে বড় মনে হচ্ছে। এরপর সত্যম খুব নিচু গলায় বলল, আর না, কেউ আমাদের ওপর নজর রাখছে। আমি কাল রাত থেকে অনুভব করছি। আমি শিউরে উঠলাম, কিরে, কি উল্টোপাল্টা বকছিস? কে, কারা নজর রেখেছে? মাথাটা ঠিক আছে তো তোর? কিন্তু সে আর কিছু বলল না। হঠাৎ করেই সত্যমের শরীরটা কাঁপতে শুরু করলো। ওর দাঁতে ঠকঠক করে আওয়াজ হতে শুরু করলো। ঠোঁট নীল হয়ে গেল। ঠান্ডায় নয়, বরং যেন অন্যরকম একটা কাঁপুনি। সত্যমের জ্বর তখন আরও বেড়ে গেছে।
ওর শরীর এমনভাবে কাঁপছিল যে ঠিকমতো বসতেও পারছিল না। পাশে বসে থাকা একজন লোক বলল, জ্বরটা খুব বেশি, একদম নড়তে পারছে না। আমি আর দেরি করিনি, আশেপাশে পড়ে থাকা কিছু শুকনো কাঠ কুড়িয়ে এনে আগুনটা আরও জোরে জ্বালালাম। আমি আর সত্যম সে আগুনের পাশে বসে আছি। সময় যেন এগোচ্ছিল না। আগুনের লালচে আলোতে সত্যমের মুখটা আরও ভয়ঙ্কর লাগছিল। ঘামে ভেজা চোখ দুটো আধ খোলা ছিল। কিছুক্ষণ পর আমি উঠে বাসের ভিতরে গিয়ে বসলাম। ভাবলাম সত্যমও উঠে আসবে, কিন্তু সত্যম এলো না। বাইরে তাকিয়ে দেখি ও ঠিক আগের জায়গাতেই বসে আছে। ওর শরীর এতটাই দুর্বল যে এক পা নড়ানোর শক্তি নেই। আমি আবার ওর কাছে গেলাম। চল সত্যম, ওঠ, বাইরে এত ঠান্ডা, বাসের সব দরজা বন্ধ করে গরমে থাকবি, চল ওঠ। কষ্ট করে ওকে ধরে বাসের সামনের সিটে বসালাম। আমি ড্রাইভারের সিটে বসতেই সত্যম খুব দুর্বল গলায় বলল, আর না, কাছাকাছি কোনো হাসপাতাল থাকলে একটু থামিও, শরীরটা একদম ভালো লাগছে না। আমি বললাম, চিন্তা করিস না, এখনই রওনা দিচ্ছি, মাঝপথে যা পাবো তোকে দেখাবো। এরপর সবরীমালা ছেড়ে আমরা যতক্ষণে বিজয়ের দিকে রওনা দিলাম, ততক্ষণে সূর্য দুপুর গড়িয়ে পশ্চিমে হেলে পড়তে ব্যস্ত। বেশ কিছুক্ষণ চলার পর চারপাশে পাহাড়ি নির্জন রাস্তা। বিকেল ধীরে ধীরে গড়িয়ে আসলো। কিছু দূর যেতেই একটা ছোট হাসপাতাল চোখে পড়ল। আমি সঙ্গে সঙ্গে বাস থামালাম। সত্যমকে ভিতরে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা পরীক্ষা করে যে কথাটা বলল সেটা শুনে আমার মাথা ঘুরে যায়। ডাক্তাররা জানালো ওর টাইফয়েড হয়েছে, তার সঙ্গে ম্যালেরিয়াও ধরা পড়েছে। এখনই স্যালাইন আর কিছু ইঞ্জেকশন দিতে হবে। আমি সম্মতি জানালাম। কিছুক্ষণ পর স্যালাইন দেওয়া শেষ হলো। এরপর সত্যমকে ইঞ্জেকশন দেওয়া হলো। কিছু ওষুধ আর কোর্স বুঝিয়ে দিলেন ডাক্তার। বিকেল প্রায় 4টের সময় আমরা আবারও রওনা হলাম। রাস্তায় তখন তেমন ট্রাফিক নেই। আমি একটু জোরেই বাস চালাচ্ছিলাম। সত্যম বাসের পিছনের সিটে ঘুমিয়ে পড়েছে। ধীরে ধীরে অন্ধকার নামছে। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, তার মধ্যে কান দিয়ে আমার বাস ছুটে চলেছে। মাঝে মধ্যে দূরের পাহাড়ি কুয়াশার আস্তরণ। রাত ঠিক ওই 8:30 নাগাদ আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি। হঠাৎ করে সত্যম উঠে বসে বলল, আন্না, এখন একটু ভালো লাগছে, এতক্ষণ তুমি একাই ড্রাইভ করলে, আমি চালাবো। আমি সঙ্গে সঙ্গে বললাম, আরে না না সত্যম, দরকার নেই, তোর শরীর পুরো ঠিক হয়নি, কিছু ঝামেলা হলে অসুবিধা হবে। সত্যম আর কিছু না বলে শুয়ে পড়ল। আমি সত্যমকে বললাম, শোনা, তুই রেস্ট নে, দরকার হলে আমি কোথাও একটা বাস থামিয়ে একটু বিশ্রাম নেব। রাত তখন 10টার মতন হবে। হঠাৎ করে কোনো রকম সতর্কতা ছাড়াই বাসটা এক ঝটকায় থেমে গেল। স্টিয়ারিংয়ে হাত শক্ত হয়ে আসলো। আমার প্রথমে ভাবলাম ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছে। নামলাম, নেমে পুরো বাসের ইঞ্জিন চেক করলাম। আশ্চর্যের ব্যাপারে সবই ঠিক আছে, কোনো লিক নেই, কোনো তার ছেঁড়া নয়। আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বাস স্টার্ট নিল না। আমি বাইরে দাঁড়িয়ে চারপাশে তাকালাম। যেটা দেখলাম সেটা আমাকে অস্বস্তিতে ফেলছিল। কোনো বাড়ি নেই, আলো নেই, অন্ধকার, নির্জনতা, তার উপর হালকা কুয়াশার মতো কিছু একটা নেমে এসেছে। জায়গাটা পাহাড়ি জঙ্গল। আশ্চর্যের বিষয়, এত রাতে আর এত ঠান্ডা থাকা সত্ত্বেও আমার গায়ে খুব একটা শীত লাগছিল না। ঠিক তখনই বাসের ভেতর থেকে নড়াচড়ার শব্দ পেলাম। সত্যম জেগে উঠেছে। আমি তখন বাসের সামনে দাঁড়িয়ে আছি। এমন সময় সত্যম হঠাৎ সিটে উঠে বসল। ওর মুখে তখন অদ্ভুত ভয়, যেন কিছু একটা বুঝতে পেরেছে। হঠাৎ করে সত্যম বলল, আন্না, শব্দটা শুনছো? আমি কিছু বলার আগেই শুনতে পেলাম বাসের পিছন দিক থেকে একটা শব্দ আসছে। মনে হচ্ছে ভারী কিছু একটা হাঁটছে। সত্যম পিছন ফিরে তাকালো, আর ঠিক তখনই ও যা দেখল সেটা আমাদের দুজনের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। বাসের পিছন দিক থেকে একটা বিশাল আকৃতি এগিয়ে আসছে। সেটা কোনো মানুষের মতো নয়, উচ্চতায় প্রায় 8 ফুটের কাছাকাছি। পুরো শরীরটাও স্পষ্ট, যেন কুয়াশার ভিতর দাঁড়িয়ে আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার বুকের ভিতর থেকে বেরোনো একটা আওয়াজ। মানুষের আওয়াজ নয়, মনে হচ্ছিল শত শত যন্ত্রণার আর্তনাদ একসঙ্গে বেরিয়ে আসছে। সত্যম ভয়ে কাঁদতে কাঁদতে চেঁচিয়ে উঠল, আন্না, আন্না, তুমি দেখেছ? ওর সেই চিৎকার শুনে আমি দৌড়ে বাসের দিকে ছুটলাম। বাসে উঠে হাঁপাতে হাঁপাতে বললাম, কি হয়েছে সত্য, কেন চিৎকার করছিস? সত্যম কথা বলার অবস্থায় ছিল না, শুধু কাঁপা কাঁপা হাতে বাসের পিছনের দিকে ইশারা করছিল। আমি পিছনে তাকালাম। ছায়াটা তখনও সেখানেই দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যেন একটা কুয়াশা ঘিরে রয়েছে ছায়াটাকে। একদম স্থির দাঁড়িয়ে আছে, আমাদের দিকেই তাকিয়ে। আর সেই আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছি। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো জলজল করছে। আমার মাথার ভিতর সব কিছু যেন ঘুরতে শুরু করেছে। বুকের ভিতর হৃদস্পন্দন এত জোরে হচ্ছিল যে নিজের কানেই শুনতে পাচ্ছিলাম। আমি সঙ্গে সঙ্গে বাসের সব দরজা বন্ধ করে দিলাম। জানলাগুলো আগেই বন্ধ ছিল, তবুও বাসের ভেতরের অদ্ভুত ঠান্ডা বাতাস ঘুরপাক খাচ্ছে। আমরা একটা রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে বাসের ভিতর দাঁড়িয়ে আছি, মুখে কোনো কথা নেই। ঠিক সেই সময় বাসটা আচমকা কেঁপে উঠল। ছায়াটা ধীরে ধীরে আমাদের বাসের আরও কাছে চলে আসছিল। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম
সত্যম তখন ভয়ে একদম জমে গেছে, ওর হাত পা কাঁপছে, মুখ শুকিয়ে কাঠ। একটা কথা ভেবে দেখো, মাঝরাতে ঘন জঙ্গলের মধ্যে হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়া, সেও আবার অন্ধকারের ভিতর, যদি এমন কোনো অচেনা আকৃতির সামনে আবির্ভাব হয়, তখন মাথা কি ঠিক রাখা সম্ভব? আমাদের অবস্থাটা ঠিক তখন সেরকম। ওই আকৃতিটা বাসের আরও কাছে এগিয়ে আসছিল, গলা ফাটিয়ে এমনভাবে চিৎকার করছিল যে মনে হচ্ছিল শব্দটা বুকের ভিতর ঢুকে হৃৎস্পন্দন কাঁপিয়ে দিচ্ছে। আরেকটু পরেই সেটা এসে পৌঁছলো বাসের একদম পিছনে। এবার আমরা ওটাকে খুব কাছ থেকে দেখলাম। সত্যি কথা বলতে গিয়ে এই দৃশ্য ভাষায় বোঝানো খুব কঠিন। ওর চোখ দুটো যেন জ্বলন্ত আগুনের গোলা, অস্বাভাবিকভাবে বড় বড় চোখ, আমাদের দিকে তাকিয়ে। শরীরটা দেখতে একেবারে সাদা কাপড়ের মতো, কিন্তু আকারে বিশাল, অস্বাভাবিকভাবে বড়। হঠাৎ করে বাসের মধ্যে ধাম করে একটা শব্দ হলো, আর বাসটা দুলে উঠল। ভয়ে আমরা দুজনেই ধীরে ধীরে বাসের সিটের দিকে সরে গেলাম সামনে। ছায়াটা বাসে আঘাত করতে শুরু করেছে, খুব জোরে জোরে আঘাত করতে শুরু করেছে। এরপর একটা সময় মনে হচ্ছিল এবার বুঝি বাসটা উল্টে যাবে। বাসের বডি কাঁপছে, ছাদে কিছু একটা অদ্ভুত শব্দ হচ্ছে, আর সেই ছায়াটা বাসের চারপাশে ঘুরে ঘুরে চিৎকার করছে। আমি আর সত্যম দরজা বন্ধ করে বাসের ভিতর বসে থরথর করে কাঁপছি। সত্যম কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আন্না, এটা কি, এটা কি চায়? আমি ওকে শক্ত করে ধরে বললাম, চুপ কর, চুপ কর, ভয় পাস না, ঠাকুরের নাম কর। কিন্তু সত্যিটা হলো আমার নিজেরই ভয় সামলানোর শক্তি ছিল না। বাসের ভিতর অদ্ভুত ঠান্ডা ছড়িয়ে পড়ল আচমকা। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল কেউ অদৃশ্য হাতে আমাদের চারপাশ চেপে ধরেছে। ছায়াটা আবার গর্জে উঠল, এবার শব্দটা আরও কাছে, এত কাছে যে মনে হচ্ছিল ওটা ঠিক আমাদের মাথার উপর দাঁড়িয়ে। আমি চোখ বন্ধ করে মনে মনে প্রার্থনা করতে লাগলাম। ঠোঁট কাঁপছিল, গলা শুকিয়ে যাচ্ছিল। সত্যম আমার জামা আঁকড়ে ধরে আছে। হঠাৎই সব শব্দ একেবারে থেমে গেল। এক মুহূর্তের জন্য সম্পূর্ণ নীরবতা। সে নীরবতা চিৎকারের থেকেও বেশি ভয়ঙ্কর লাগছিল। আমি ধীরে ধীরে চোখ খুললাম, আর তখনই বুঝলাম এই ভয়াবহতার আসল রহস্যটা এখনও সামনে আসেনি। জীবনে কখনো এমন অভিজ্ঞতার সম্মুখীন আমি হইনি। রাতের অন্ধকারে বহুবার পাহাড়ি রাস্তা, জঙ্গল বেরিয়েছি, কিন্তু সেদিনের মতো ভয়ঙ্কর পরিস্থিতি কখনো আসেনি। ঠিক তখনই সত্যম কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, আন্না, এখন মনে পড়েছে। আমি জিজ্ঞাসা করি, কি? সে ভীত সন্ত্রস্ত কণ্ঠে আমতা আমতা করে বলল, আন্না, গত রাতে তোমাকে রেস্ট করতে বলে আমি যখন বাস চালাচ্ছিলাম, তখন এখান দিয়ে যাওয়ার সময় কিনা জানি না, তবে এই জঙ্গল পথের কোথাও আচমকাই একটা সাদা অবয়বের মতো কিছু বাসের সামনে চলে আসে। আমি ব্রেক মারার সময় পাইনি, মারিয়ে চলে যাই। ভেবেছিলাম কোনো বন্য জন্তু, তাই গুরুত্ব দিইনি। এখন মনে হচ্ছে সেটা এই ছায়াটাই। যা হবার হবে, তুমি এক্ষুনি বাসটা চালু করো। আমি ওর দিকে বিস্ময়ে তাকিয়ে বললাম, কি বলিস, তাই নাকি? আগে বলিসনি কেন? বাসটা তো ট্রাবল দিচ্ছে রে, স্টার্ট নিচ্ছে না। সত্যম প্রায় আতঙ্কে চিৎকার করে উঠল, একবার চেষ্টা করো আন্না, আরও একবার। নইলে ছায়াটা আমাদের ছাড়বে না। দেখছো না ওটা চোখ, ওটা চেহারা। ওর কথা শুনে আমার বুকের ভিতর জমে থাকা ভয়টাকে জোর করে চেপে ধরলাম। নিজের ভিতর থেকে যে সামান্য সাহসটা খুঁজে পেলাম, সেটুকু জড়ো করে বললাম, ঠিক আছে, আমার পাশে বসবে, চল, একা থাকতে পারবো না। আমি ওর হাত ধরে ধীরে ধীরে টেনে ড্রাইভিং সিটের কাছে নিয়ে গেলাম। ঠিক তখনই বাসের গায়ে আছড়ে পড়ার সে বিকট শব্দটা হঠাৎ থেমে গেল। চারপাশ নিস্তব্ধ। আমি আর সত্যম একে অপরের মুখের দিকে তাকালাম। দুজনের চোখেই একই প্রশ্ন, এটা কি ভালো লক্ষণ, নাকি সবথেকে ভয়াবহ কিছু হওয়ার আগে নিস্তব্ধতা? আমি ফিসফিস করে জিজ্ঞাসা করলাম, সত্যম, তুই কি আর কোনো শব্দ পাচ্ছিস? সত্যম বলল, না, কিছুই না, তুমি পাচ্ছ? আমি বললাম, না। সত্যমের চোখে হঠাৎ এক ফোঁটা আশা দেখা দিল। তাহলে হয়তো ওরা চলে গেছে। আর না, দেরি করো না, এখনই স্টার্ট দাও। আমি সঙ্গে সঙ্গে চাবি ঘোরালাম, কিন্তু কিছু হলো না। আরও একবার চেষ্টা করলাম, তাও কিছু হলো না। দাঁতে দাঁত চেপে বললাম, ইচ্ছে তো যত চেষ্টা করছে, কিছু হচ্ছে না, কি করব? এখন ঠিক সেই মুহূর্তে বাসের ছাদে ধপ করে একটা আওয়াজ হলো। বাসটা কেঁপে উঠল। আমি আর সত্যম একসঙ্গে চিৎকার করে উঠলাম। শব্দটা স্পষ্টভাবে ওপর থেকে আসছে, যেন বাসের ছাদের ওপর জোরে পা ফেলে হেঁটে বেড়াচ্ছে। প্রতিটা পায়ের শব্দে মনে হচ্ছিল ছাদটা বুঝিয়েই ভেঙে পড়বে। ঠিক তখনই ছাদের ওপরের পায়ের শব্দগুলো ধীরে ধীরে সামনে এগোতে লাগলো। ড্রাইভারের সিটের ঠিক ওপরে ধপধপ করে। প্রতিটা শব্দ যেন মাথার ভিতর আঘাত করছিল। প্রত্যেকটা মুহূর্তে যেন আমি অপেক্ষা করছিলাম। এরপর চোখ বন্ধ করে ফেললাম। বুকের ভিতর শুধু একটাই প্রার্থনা, ঠাকুর যেন বাসটা স্টার্ট নেয়, যেন এই রাতটা কোনোভাবে শেষ হয়। কোনো উপায় না দেখে শেষবারের মতন চাবিটা ঘোরালাম, কারণ এটা ছাড়া আর কিছু করারও ছিল না। মনে মনে সব দেবতা, সব শক্তিকে ডাকছিলাম। চোখ বন্ধ করে চাবি ঘোরানোর সঙ্গে সঙ্গে সেই মুহূর্তেই ভগবানের কৃপায় ইঞ্জিন একটা গভীর আওয়াজ করে গর্জে উঠল। হেডলাইট জ্বলে উঠল। বাসটা স্টার্ট নিল।
এক মুহূর্তের জন্য আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। ভগবানকে ধন্যবাদ জানিয়ে রওনা দিলাম। পিছনে সামনে কিছু না দেখে পুরো শক্তি দিয়ে অ্যাক্সেলারেটরে পা চাকলাম। বাসটা আচমকাই গতি বাড়িয়ে গড়াতে শুরু করলো, যেন ও নিজেই পারাতে চাইছে। ঠিক সেই সময় আমাদের সামনে প্রায় 20 ফুট দূরে রাস্তায় দাঁড়িয়ে একটা ভয়ঙ্কর আকৃতিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমার বুকের ভিতরটা আবারও দপ করে উঠল। একটু কাছে যেতেই হেডলাইটের আলোয় পরিষ্কার দেখা গেল এটাই সেই আগের শয়তান পিশাচটা, কিন্তু এবার আরও বিকৃত। পুরো শরীরটা অস্বাভাবিকভাবে বেঁকে গেছে, একটা বিশাল গাছকে আঁকড়ি ধরে দাঁড়িয়ে আছে, যেন গাছটার সঙ্গেই ওটা মিশে গেছে। মুখটা স্পষ্ট নয়, কিন্তু চোখ দুটো আগুনের মতো জ্বলছে। আমাদের দিকে এমন রাগীভাবে তাকিয়ে আছে যেন আমাদেরকে ধরতে পেলে এক ঝাঁপে ছিঁড়ে ফেলবে। সত্যম ভয়ে চিৎকার করে উঠল। না, ওটা এক চুলও নড়ল না, শুধু তাকিয়ে রইল। সেই দৃষ্টি সহ্য করা অসম্ভব। মনে হচ্ছিল চোখ দিয়ে আত্মাটা আমাদের টেনে নিয়ে যাচ্ছে। ভাবলাম এখন যদি থামি তাহলে আর বাঁচব না। বাসের গুটি আরও বাড়ালাম। বাসটা সেই ভয়ঙ্কর সত্তাকে পাশ কাটিয়ে কুয়াশা আর ঠান্ডা বাতাস চিরে সামনে ছুটে চলল। কিছুটা দূর যাবার পর চোখ সাইড মিরারে চলে যায়, আর ঠিক তখনই আমার শরীরের ভিতর দিয়ে বিদ্যুৎ খেলে যায়। আমি ভেবেছিলাম পিশাচরা আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু না, মিরারের ভিতর স্পষ্ট দেখতে পেলাম ওই বিকৃত ছায়াটা আমাদের বাসের পেছনে দৌড়চ্ছে। আমরা ঘন্টায় 60 কিলোমিটার গতিতে চলছি, আর ওটাও ঠিক সেই গতিতেই ছুটছে। আরও কাছে চলে এলাম। আমি আরও গতি বাড়ালাম, কিন্তু ওটাও গতি বাড়াচ্ছে। আমাদের দুজনের আর কথা বলছিলাম না, শুধু সেই দৃশ্যটা দেখছিলাম। আমি ঠিক করলাম ও যতই দৌড়ুক, স্টিয়ারিং আমার হাতে। ও দৌড়বে তো আমরাও দৌড়ব। আমি আরও জোরে অ্যাক্সেলারেটরে চাপ দিলাম। বাসটা যেন কেঁপে উঠল, কিন্তু পিশাচটাও থামল না। ও যেন আমাদের গতির সঙ্গে তাল মিলিয়ে ছুটেই চলেছে। সজোরে বাস ছোটাতে ছোটাতে আচমকা এক মুহূর্তের জন্য আমার চোখ ড্রাইভিং সিটের পাশের জানলার দিকে যায়। আর যা দেখি তাতে রীতিমতো আতঙ্কে কাঠ হয়ে জমে যাওয়ার মতো অবস্থা। দেখি পিশাচটা এখন ড্রাইভিং সিটের পাশের জানলায় গিয়ে হাজির, ঠিক আমার পাশেই। ঠিক প্রথম আমি ওটাকে পরিষ্কার দেখলাম। বুকের ভিতরটা হিম হয়ে এলো। পিশাচটার শরীর যেন আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। চামড়া নেই, কোথাও কোথাও ঝলসে যাওয়া মাংস ঝুলে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা, ওটা বড় হচ্ছে। ধীরে ধীরে অস্বাভাবিকভাবে বাসের ছাদের জানলার নিচে যে অবয়বটা ছিল সেটা মুহূর্তের মধ্যেই একটা বিশাল আকার নিচ্ছে। মাটি থেকে উঠে বাসের ছাদের থেকে উঁচু হয়ে গেল। লম্বা, অস্বাভাবিক লম্বা। আচমকাই একটা হাত তুলে ওর জানলায় আঘাত করল। একটা বিকট শব্দ হলো। কাঁচে মুহূর্তের মধ্যেই জালের মতো ফাটল ছড়িয়ে পড়ল। মনে হলো আরেকবার মারলেই কাঁচ ভেঙে ভিতরে ঢুকে পড়বে। সত্যম ভয়ে চিৎকার করে উঠেছে। আমি চোখের পলক না ফেলে গতি আরও বাড়িয়ে দিলাম। বাসটা কাঁপতে কাঁপতে সামনে ছুটছে। কয়েক সেকেন্ড নাকি কয়েক মিনিট নাকি কয়েক ঘন্টা বুঝতে পারছি না। হঠাৎ অনুভব করলাম চাপটা কমেছে। দেখলাম আমাদের পাশের সেই পিশাচটা একটা গাছের সাথে আরও বড় হয়ে নিজেকে জড়িয়ে নিল। কিছুটা দূর যাবার পর আর তাকে দেখতে পেলাম না। আমি বাসটা ধাবার পাশে থামিয়ে দিলাম। ইঞ্জিন বন্ধ হতেই হঠাৎ নীরবতা। সে নীরবতা আবারও ভয়ঙ্করভাবে গায়ে কাঁটা হয়ে বিঁধল, যেন কিছু একটা ঠিক আমাদের পিছনে দাঁড়িয়ে। আমরা ধাবার ভিতর ঢুকে খাবার অর্ডার দিয়ে বাইরে এসে বসলাম। পাশেই কয়েকজন লরি ড্রাইভার বসে ধূমপান করছিল। আমি আর সত্যম দুজনেই ঘামে ভিজে গেছি। হাত তখনও কাঁপছে। আমাদের এমন অবস্থা দেখে ওদের মধ্যে একজন জিজ্ঞাসা করল, কি হয়েছে ভাই, এমন ভয়ে ভয়ে আছো কেন? আমি আর সত্যমের দিকে তাকালাম। তারপর ধীরে ধীরে সবটা খুলে বললাম। আমাদের কথা শেষ হতেই লরি ড্রাইভারদের মুখের রং বদলে গেল। তাদের মধ্যে একজন গম্ভীর স্বরে বলল, দেখো বস, তোমাদের কথা শুনে যেটা বুঝছি, তোমরা জঙ্গলের ভিতরে সে পুরনো রাস্তাটা ধরে এসেছ। একটা কথা মনে রেখো, ওই পথে রাত নামলেই বনভূত ঘোরাফেরা করে। ওরা সাধারণ ভূত নয়, ভয় দেখিয়ে দেখিয়ে মানুষকে নিঃশেষ করে দেয়। একা মানুষ পেলে তো কথাই নেই। আজ তোমরা যা দেখেছ সেটা ছিল বনভূত। আর সে রাস্তার লোকপ্রচলিত নাম জানো? আমি না, সূচক পেয়ে মাথা নাড়লাম। স্থানীয় লোকেরা সেই রাস্তাকে পোড়া ছাড়ার রাস্তা বলে ডাকে। শুনেই আমার বুকের ভিতরটা হিম হয়ে আসে। আরেকজন চাপা স্বরে বলল, ভাগ্য ভালো তোমরা বেঁচে গেছো, নইলে এতক্ষণে তোমাদের দেহ পড়ে থাকতো রাস্তার ধারে। কেন গেছিলে অত রাতে? এই কথাগুলো শুনে আমার মেরুদণ্ডে ঠান্ডা স্রোত নামল। সত্যম পাথর হয়ে বসেছিল। এরপর একজন বয়স্ক লোক আমাদের দিকে উঠে এগিয়ে এলেন। চোখে অদ্ভুত দৃঢ়তা, মুখে কঠিন অভিজ্ঞতার ছাপ। বললেন, কি হয়েছে? তিনি জানতে চাইলে আমরা তাড়াতাড়ি সব ঘটনা খুলে বললাম। বুড়ো লোকটা কিছুক্ষণ চুপ করে আমাদের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, দেখছি তোমরা খুব ভয় পেয়ে গেছো, 1 মিনিট দাঁড়াও। তিনি ধাবার ভিতর ঢুকে পরিচিত এক মেয়েকে ডাকলেন। মা, একটু ভাত নিয়ে আয় তো।
মেয়েটা কিছু জিজ্ঞাসা না করে প্লেটে ভাত নিয়ে এলো। বুড়ো লোকটা আমাদের দুজনকে বাসের সামনে নিয়ে গিয়ে দাঁড় করানেন। তিনি ভাত হাতে নিয়ে মুঠো করে পাকাতে লাগলেন। তারপর আমাদের চারিদিকে 3 বার ঘুরিয়ে পাশের একটা বাঁকের দিকে ছড়ে দিলেন সেই ভাতের দলা। মুহূর্তেই মনে হলো অন্ধকারের ভিতর কিছু একটা নড়ে উঠল। তিনি ধীর অথচ দৃঢ় কণ্ঠে বললেন, কিছু হবে না বাবা, ছায়া পিশাচ বনভূত তোমাদের দেখেছিল, কিন্তু এখনও ক্ষতি করতে পারেনি। কারণ একটাই, তোমরা বাসের ভেতরে ছিলে, ও তোমাদের বাসের বাইরে বের করতে চেয়েছিল। ভয় দেখিয়ে যদি বাইরে বের করতে পারত তাহলে আজ আর বাঁচতে না। আমার বুকটা পুনরায় ধক করে উঠল। জানালার কাছে পড়া সে আঘাতের কথা মনে পড়ে গেল। বুড়ো লোকটা আবার বলল, যানবাহনের ভিতরে এই ধরনের অশুভ শক্তি ঢুকতে পারে না, কারণ বাহন নিজেই এক ধরনের দেবতা। তোমরা ভয় পেও না, দৃষ্টি কেটে দিলাম, যে পীড়া ছিল সেটাও কেটে যাবে। তার কথা শুনেও মনটা শান্ত হলো না। ওনার অন্ধকারের আড়ালে এখনও কেউ তাকিয়ে আছে। আমরা কিছুক্ষণ ধাবাতে বসে রইলাম। চা ঠান্ডা হয়ে গেল, খাবারের স্বাদও পেলাম না। শেষমেশ আবারও বাসে উঠলাম। ইঞ্জিন স্টার্ট দেওয়ার সময় বুকের ভিতরটা কেঁপে উঠছিল। ধাবার আলো বেরিয়ে অন্ধকার রাস্তায় ঢুকতেই মনে হলো পিছনের ছায়াগুলো যেন আবার নড়ে চড়ে উঠছে। কিন্তু আর কিছু ঘটল না। দুপুর 12টা নাগাদ আমরা শেষমেশ বিজয় পৌঁছলাম। দিনের আলোয় এ সব কিছু স্বাভাবিক মনে হলেও রাতের সে অভিজ্ঞতা আমাদের চোখে মুখে তখনও লেগে আছে। সে ভয়ঙ্কর অভিজ্ঞতার সবটা বিস্তারিতভাবে আমরা ওনার সাহেবকে জানালাম। কথাগুলো বলার সময় আমার গলা বারবার শুকিয়ে যাচ্ছিল, আর সত্যম তখনও কাঁপছিল, যেন ভয়টা শরীরের ভিতর গেঁথে গেছে। সবটা মন দিয়ে শুনে ওনার সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীর স্বরে বললেন, ঠিক আছে সুব্রমণিয়াম, যা হওয়ার হয়ে গেছে, তবে এরপর থেকে আরও সাবধানে থাকবে। রাতে অবহেলা করবে না। দরকার হলে রাতে কোনো ধাবায় বাস পার্কিং করে থেকে যাবে। সেদিনই আমরা 3 জন মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে এবার থেকে যাই হোক না কেন আমরা রাত্রিবেলা আর এভাবে গাড়ি চালাবো না, বিশেষ করে যদি কোনো নির্জন বনপথে যাই, যেখানে অযাচিত বিপদের সম্ভাবনা থেকেই যায়। এই বলে সুব্রমণিয়াম আন্না থামলেন। আজ পর্যন্ত শ্রোতা বন্ধুদের নানান রোমহর্ষক পিশাচ, জিন, ভূতের ঘটনা শেয়ার করেছি, কিন্তু আজ প্রথমবার সামনে এলো রহস্যময় বনভূতের ঘটনা। যে ভূত শহরের বাড়িতে থাকে না, শ্মশানে বাঁধা থাকে না, ওরা থাকে জঙ্গলের ভিতরে, নির্জন রাস্তায়, যেখানে রাত নামলেই মানুষ একা হয়ে পড়ে। এই ছিল ঘটনা। সুমন ভাই, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত শুনতে থাকুন, সঙ্গে থাকুন, আর সুমন ভাই পডকাস্টগুলো মিস করবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ। থ্যাংক ইউ সুকান্দা, এত সুন্দর ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। আশা করছি সকলের এই ঘটনাটা অনেক অনেক বেশি ভালো লেগেছে। আমি চলে যাব একটুখানি আমাদের শাউট আউট পর্বে, অর্থাৎ আগের এপিসোডে যারা যারা কমেন্ট করেছিলেন তাদের বেশ কিছু নাম এই মুহূর্তে পড়ে নেওয়ার পালা। যারা যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো পড়তে শুরু করি। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, আমি একটুখানি কমেন্টের সামারিটা পড়ি যেটা আমাদেরকে ইউটিউব এআই জেনারেট করে দিয়েছে। বলছি, এপিসোড এনজয়মেন্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন। মানুষজন আগের এপিসোডটিকে খুবই এনজয় করেছেন, বিশেষ করে এপিসোডের ঘটনাগুলোর জন্য এবং আমার ন্যারেশনের জন্য। থ্যাঙ্কস আলট। আপনারা অনেকেই আমার ন্যারেশনের প্রশংসা করেছেন। যারা যারা আমার ন্যারেশনের প্রশংসা করেছেন তাদেরকে এটাই বলবো যে আমি প্রত্যেক দিন নিজেকে নতুন করে চেনার চেষ্টা করি ন্যারেশনের মাধ্যমে, যাতে কখনও সেই স্যাচুরেশনটা না আসে। বিভিন্ন রকম বিজিএম ইউজ করি আমি ন্যারেট করার সময়, যাতে আমি আরও বেশি গভীরে ঢুকতে পারি, এবং যখন ভালো লেখা পাই তখন কিন্তু ন্যারেট করতে আরও বেশি ভালো লাগে। এরপর আমি যেই এআই সামারি পাচ্ছি সেখানে বলছে ডিজায়ার ফর মোর লং ফর্ম কন্টেন্ট, মানে আপনারা অনেক বড় কন্টেন্ট চাইছেন, এরকমই আরও অনেক বেশি বেশি কন্টেন্ট চাইছেন। এর জন্য আমরা সময়টাকে অনেকটাই বাড়িয়ে দিয়েছি। এই এপিসোডটিও অলরেডি 1 ঘন্টার কাছাকাছি হতে চললো, আপনারা দেখতেই পাচ্ছেন। সো বুঝতেই পারছেন যে আমরা কিন্তু খাটছি এটার পিছনে। আর স্পেসিফিক স্টোরি মেনশন, অকেশনালি সেভারাল কমেন্ট সাইন সিঙ্গেল আউট স্পেশাল স্টোরি such as Riders Incident, Shantipur Station, and the second story has been particularly impactful or organic. আমরা বলি তো সবসময় যে আমরা ইউনিক ঘটনা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, এবং থ্যাঙ্কস আ লট, আপনারা এরকমভাবে আমাদেরকে সবসময় ভালোবাসা দিচ্ছেন। কমেন্ট পড়ি একটুখানি। আমাদের মধ্যে রয়েছেন রিয়াদ আহমেদ, আমাদের মধ্যে রয়েছেন মিস রায় দত্ত। যাদের যাদের কোয়েশ্চেন আছে আমি একটু কোয়েশ্চেনগুলো পড়ে ফেলছি। রায় দত্ত লিখছেন যে 13 তারিখ কটা থেকে হবে ওই পার্ক স্ট্রিটে? আসলে এটা হবে ট্রিঙ্কাসে। যে প্রথমে বলে দিই যে 13ই ফেব্রুয়ারি হচ্ছে ফ্রাইডে 13। আমরা একটা দারুণ প্রোগ্রাম অর্গানাইজ করেছি আপনাদের জন্য। সেটা কলকাতায় প্রথমবার এরকম কোনো প্রোগ্রাম আমরা করছি। ট্রিঙ্কাসে, পার্ক স্ট্রিটে যে ট্রিঙ্কাস রেস্টুরেন্ট আছে তার পিছনে রয়েছে ট্যাভার্ন। সে ট্যাভার্নের ভিতর আমরা প্রোগ্রামটা করব। একজন লিখছেন, দাদা কেমন আছো?
অভিদাস, ভালো আছি। একজন লিখছেন নিতাই রড 3 কবে আসবে? আসবে, খুব তাড়াতাড়ি আসবে। গীতা গোস্বামী লিখছেন দাদা হয় একখান গিয়ে দাঁড়িয়ে আছি তোমার ঘটনা শোনার জন্য। কি সুন্দর ঘটনা হচ্ছে, থ্যাঙ্কস আ লট। স্পটিফাই এপিসোড আসছে না কেন? আসছে তো স্পটিফাইতে এপিসোড। আমাদের মধ্যে রয়েছেন বিষ্ণু সাধন পল মজুমদার। উনার নাম কত বড় সারনেম লিখছেন, ওয়াই অ্যাডভার্টাইজিং ইয়োর ভয়েস কোয়ালিটি রিয়েলি ফানি ইনডিড। আপনার মজা লাগতে পারে, আপনার মজা লাগতেই পারে, আপনার ফানি লাগতে পারে, কিন্তু যারা আমার দর্শক, যারা এতদিন ধরে আমাকে শুনছেন এবং আমাকে এত বড় করেছেন, তাদের এটা একদমই ফানি লাগে না। সো এ সমস্ত কমেন্ট করে আপনি নিজে ফানি হবেন না। কারণ মানুষজন যখন লিখছেন, পুরো লেখাটাই আমি পড়ে শোনাই, এবং সেখানে মানুষ যখন তাদের ভালোবাসা আমার প্রতি জ্ঞাপন করেন, আমি সেটা তাদের ভাষাতেই পড়ে শোনাই। এতে ফানি ইনডিডের কিছু নেই। আমার মনে হয় আপনার একটুখানি বোঝার এখনও পর্যন্ত গলদ আছে, সেই গলদটা একটু ঠিক করে নিলে ভালো হয়। আমাদের মধ্যে রয়েছেন আরও অনেকেই, যেমন আমি একটুখানি কোয়েশ্চেন পড়ি পাবলিক সাবস্ক্রাইবারদের মধ্যে। দত্তপুকুর বলে একজন লিখছেন, দাদা তোমার ঘটনা খুব সুন্দর হয়। মায়া লিখছেন, সবাইকে শুভরাত্রি। আমাদের মধ্যে রয়েছেন যাদের যাদের আমি একটু দেখি সাবস্ক্রাইবার কাউন্ট 10,000-এর কম, তারা কি কমেন্ট করছেন। যেমন সর্বেন্দু দত্ত লিখছেন, খুব ভালো লাগলো। শিবম দত্ত লিখছেন, কি দারুণ ঘটনা, সুপারহিট লাগলো। আশুতোষ মৃধা লিখছেন, সুমন ভাই আজকে তোমার প্রত্যেকটা ঘটনা শুনে মন পুরো ভরে গেল, আর তোমার কণ্ঠের তুলনা হয় না। থ্যাঙ্কস আ লট। এই যে দেখুন, কেউ যদি কমেন্টে আমার কণ্ঠের প্রশংসা করে, তাহলে সেটা আমি তার কমেন্টটা পড়ছি, আমি লেখাটা পড়ছি, আমি নিজে বলছি না। এতেই ফানি লাগার কিছু নেই। শুভম কমেন্ট করেছেন। আমাদের মধ্যে রয়েছে তানভীর সিং, আমাদের মধ্যে রয়েছে শিবম দত্ত এবং আরও অনেকে। চলুন আজকের মতো এপিসোড এখানেই শেষ করছি।